أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জগতে তাশরীফ এনেছেন, এর মূল উদ্দেশ্য কি, এই সম্পর্কে আল্লাহর নবী নিজে বলছেন, আমার এই জগতে আগমনের মূল উদ্দেশ্য দুইটি। দুনিয়ার দিকে লক্ষ্য করলে আর আখিরাতের দিকে লক্ষ্য করলে উদ্দেশ্য একটি, যে দুনিয়ার মানুষগুলোকে আখিরাতমুখী বানায় দেয়া, দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সুখময় জীবন অর্জন করা তার আগমনের মূল উদ্দেশ্য। আর দুনিয়ার হিসাবে দুইটি, একটি কি তিনি নিজে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে, আমি শিক্ষা দিয়ে শিক্ষা বিস্তার করে পুরা দুনিয়াবাসীকে শিক্ষিত বানায় দেয়া আমার মূল উদ্দেশ্য। তো তার আগমনের এক উদ্দেশ্য হলো শিক্ষার বিস্তার। তিনি নিজে মুআল্লিম, তিনি নিজে শিক্ষক, শিক্ষা দিয়ে মানুষকে শিক্ষিত বানাবেন, এ এক উদ্দেশ্য। আরেক উদ্দেশ্য বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের সুন্দর চরিত্র এবং আখলাককে সুন্দর বানাইয়ে শেষ সীমায় পৌঁছিয়ে দেয়া, এটা হলো আমাকে পাঠানোর উদ্দেশ্য। তো দুই উদ্দেশ্যের একটি হলো ইলম শিক্ষা, আর একটি হলো আখলাক আর চরিত্র। একটি ছাড়া কিন্তু হয় না। ইলম আছে, বিদ্যা আছে, চরিত্র নেই। এই বিদ্যা দ্বারা অন্যকে উপকৃত হতে পারে না, বিদ্যা নিজেও পারে না, যেহেতু স্বভাব খারাপ। আর যার স্বভাব চরিত্র ভালো কিন্তু ইলম নেই, এটা দ্বারাও সে অন্যকে উপকৃত করতে পারে না। কিভাবে পারে না, বিস্তারিত আলোচনা সামনে আসতেছে। প্রথম নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর একটি কারণ ছিল ইলম বিস্তার, শিক্ষা বিস্তার। ইলম আর শিক্ষা কাকে বলে? ইলম আর শিক্ষার গুরুত্ব বেশার কম আমরা কিছু না কিছু জানি, বুঝি। এমনকি বিভিন্ন জায়গায় আমরা লিখে রাখি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি একেবারেই বাস্তব। যেভাবে আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না, তেমনি ভাবে শিক্ষা না থাকলে জাতি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। মেরুদণ্ডহীন জাতি আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে ফেলে, এদের অস্তিত্ব এ জগতে টিকে থাকে না। অস্তিত্ব টিকে রাখতে হলে ইলম লাগবে, বিদ্যা লাগবে, শিক্ষা লাগবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কি, কাকে বলে শিক্ষা? আমরা হয়তো মনে করতে পারি যে কোনো কিছু বুঝার নাম, যে কোনো কিছু জানার নামই শিক্ষা। আমাদের এ মনে করা সঠিক নয়। যে কোনো কিছু বুঝা এবং জানার নাম যদি শিক্ষা হয়, তাহলে চোর চুরি করার আগে বুঝে নেয়, জেনে নেয় কিভাবে চুরি করলে আমি ধরা পড়ব না, আরেকজনের মাল নিয়ে যেতে পারবো।
ডাকাত ডাকাতির আগে খোঁজ খবর নিয়ে নেয়, জেনে নেয় কিভাবে ডাকাতি করলে আরেকজনকে খুন করে মাল নিয়ে যেতে পারবো। সন্ত্রাসী কিভাবে সন্ত্রাস করলে, বোমাবাজ কিভাবে বোমাবাজি করলে আমি মরব না, অপরকে মারতে পারবো, আগে সে ট্রেনিং দিয়ে নেয়। এমনকি পকেট মার পর্যন্ত ট্রেনিং ছাড়া কি পকেট মারতে পারবে? এক ছোট্ট ছেলে ধরা পড়ছে পকেট মার, মানুষের পকেট কেটে টাকা নিয়ে যায়। ধরা পড়ার পরে যেহেতু ছোট মানুষ, কিছু পিটা পাটার পরে সে বলতেছে আমাকে তো ট্রেনিং দেয়া হয়েছে কিভাবে পকেট কাটতে হবে। কিভাবে ট্রেনিং দিল? কদুর উপরে কাপড় পেঁচিয়ে হাতে ব্লেড দিয়ে বলা হয় কাপড়টি কাটবে, কদুতে কোষ লাগতে পারবে না, দাগ লাগতে পারবে না। কত সূক্ষ্ম ট্রেনিং মনে করে। কদুর উপরের কাপড় কাটবে, কদুতে দাগ লাগবে না, যাতে মানুষের পকেট কাটলে গায়ে কোষ না লাগে। গায়ে কোষ লাগলেই তো টের পাবে। তো পকেট কাটবে, টাকা বের করবে, গায়ে কোষ লাগবে না। কত কঠিন ট্রেনিং। এগুলো সব এরা আগে জেনে নেয়, বুঝে নেয়, না হয়তো পকেট কাটতে পারবে না। তো সব কিছু জানা বুঝা যদি শিক্ষা হয়, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে চুরি করা জানা, ডাকাতি জানা, বোমাবাজি জানা, সন্ত্রাস করা জানা, পকেট মার জানা, এগুলোকে জাতির মেরুদণ্ড। এগুলো তো আসল মেরুদণ্ড ভেঙে দেয়। তো বোঝা গেছে সবকিছু জানা আর বুঝার নাম শিক্ষা নয়। যদি সবকিছু জানা আর বুঝার নাম শিক্ষা হতো, তো তাহলে মানুষ ব্যতীত আরো বিভিন্ন প্রাণী এরাও অনেক কিছু জানে, কিন্তু এদেরকে কেউ শিক্ষিত বলে না। এদেরকে শিক্ষিত বলে না। যেমন ধরুন, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার সময় মাঝে মধ্যে সমস্যা হয়। আমরা কি করি? হাসপাতালে যাই, ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে। এরপর যদি দেখে যে পেট কাটা ছাড়া এ বাচ্চা বের করা সম্ভব নয়, তো পেট কেটে বাচ্চা বের করে, একে বলা হয় সিজার করা। এই যে ডাক্তার পেট কেটে বাচ্চা বের করলো, এই ডাক্তার কি লেখাপড়া শিখা ছাড়া এমনি পেট কাটতে পারছে? প্রাইমারি থেকে নিয়ে মেডিকেল কলেজ শেষ করা পর্যন্ত অন্তত 20 বছর তাকে লেখাপড়া করতে হয়েছে। এরপরে ইন্টারনেট, কত কিছু, কত ট্রেনিং, তারপরে পেট কাটার মশালা। এরপরও পেট কি আন্দাজের উপর কাটতে পারছে? না। আল্ট্রাসাউন্ড করছে, মাপজোপ দিয়ে বাচ্চার পজিশন কি, কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটতে হবে, মেশিনের মাধ্যমে সব ঠিক করে এরপরে অস্ত্র হাতে নিয়েছে। তারপরে বাচ্চা বের করার প্রশ্ন। মুরগির ডিমের ভিতরে অত বাচ্চা হয়, মুরগির ডিমের ভিতরে বাচ্চা আসে। আমাদের বাচ্চা বের হওয়ার তো একটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাচ্চা বের হয়। সমস্যা ঘটলে আমরা পেট কেটে বের করি, যাকে সিজার করা বলা হয়। কিন্তু মুরগির বাচ্চা বের হওয়ার জন্য ডিমে কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, একবারে বন্ধ। তার মানে মুরগির প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। কে সিজার করে? দেখেছেন মুরগিকে ডিম কতগুলো নিয়ে হাসপাতাল, ডাক্তার সাহেব ভিতরে তো বাচ্চা, রাস্তা তো নেই, সিজার লাগবে, একটু আল্ট্রাসাউন্ড করেন, বাচ্চার পজিশন কি, কোথায় ডিম ভাঙতে হবে, তারপরে বের করতে হবে, একটু মেহরবানি করুন। মুরগি হাসপাতালও নেই, ডাক্তারের পিছনে পিছনেও নেই। কে সিজার করল? মুরগি এবং মুরগির বাচ্চা দুইজনে মিলে সিজার করছে। বাচ্চা এখনো বের হয়নি ডিমের ভিতরে, সেও করে, মুরগি নিজেও করে। পরেতে করে কোথায়? প্রথম ছিদ্র করবে যেখানে বাচ্চার ঠোঁট, সেখানে। কারণ এখানে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করার প্রশ্ন। বাইরের আবহাওয়ার সাথে যাতে সে পরিচিত হয়, তাই ওইখানে প্রথম ছিদ্র করবে যেখানে বাচ্চার ঠোঁট থাকে। কখনো এমন ভুল হয় না যে ডিমের খোসা ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার লেজ, এমন কখনো হবে না। ঠিক যেখানে ঠোঁট আছে ছিদ্র ওখানেই হবে। তো মুরগি আল্ট্রাসাউন্ড করলো না, অস্ত্র হাতে নিল না, মেডিকেল কলেজে পড়লো না, ইন্টার্নি করলো না, কোনো ট্রেনিং দিল না, তারপরও নির্ভুল সিজার করতেছে। আর আমরা 20 বছর লেখাপড়া, ট্রেনিং, কত কিছুর পরে সিজার করি, এরপরও ভুল হয় কিনা? ভুল হয়। তো তাহলে এবার বলুন, বড় শিক্ষিত কে, আমরা না মুরগি? এই হিসাবে তো বলতে হয় বড় শিক্ষিত মুরগি। কিন্তু বড় শিক্ষিত দূরের কথা, মুরগিকে কেউ কি শিক্ষিত বলে? শিক্ষিত বলে না। এতে বোঝা যায় এটা জানার নাম শিক্ষা নয়।
যদি শিক্ষা হতো তো মুরগিকে শিক্ষিত বলতে বাধা কোথায় ছিল? মুরগিকে শিক্ষিত বলা যায়। আমরা আমাদের দেহের তাপ বা আবহাওয়ার মধ্যে তাপমাত্রা বোঝার জন্য মেশিন ব্যবহার করি। দেহের তাপ বোঝার জন্য থার্মোমিটার বগলের নিচে কিংবা জিহ্বার নিচে। এরপরে সেখানে তাপমাত্রা ওঠে। এখন কি 98 ডিগ্রি পার হয়ে 100 ডিগ্রি হয়ে গেছে, না 103-4 হয়ে গেছে, না নিচে নেমে গেছে, একটা মেশিনের মাধ্যমে জানতে পারি। এমনি হাত দিলে কি বলতে পারি এখন কত ডিগ্রি তাপমাত্রা আছে? মোটেও বলতে পারি না। কিন্তু এই যে মুরগির বাচ্চা ফোটে, মুরগির বুকের নিচে ডিম কতগুলো নিয়ে মুরগি উপরে বসে থাকে, এটাকে বলে ডিম তা দেয়। আমাদের গ্রাম্য ভাষায় বলে দেয়। মানে গরম তাপ, ডিমের মধ্যে তাপ দিলে এরপরে দেয় ডিমে বাচ্চা আসে। আপনি যদি ডিমে সিরিয়াল নম্বর দিয়ে ডিমগুলো সাজায় রাখেন, আগামীকাল এসে দেখবেন যে আপনার সিরিয়াল ঠিক হয়নি, উলট পালট। কে করছে? আপনার নাতিও করে নাই, কন্তিও করে নাই, মুরগি নিজে করছে। এখানে ডিম ওখানে, ওখানে ডিম এখানে, উলট পালট করছে। কেন করল? মুরগি একথা বোঝে যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি, আর যেগুলো পাশে ওগুলোতে লাগতেছে কম। অতএব আমি যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি তাহলে দুই সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে। এক সমস্যা, পাশের ডিমগুলো হয়তো নষ্ট হবে, পৌঁছবে, অনেক বড় ক্ষতি হবে। অথবা পাশের ডিমগুলোতে বাচ্চা আসবে পরে, আর আমার বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে আগে। এখন যদি আকবর করে বাচ্চা আসে, তো যেগুলো তো বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর চাহিদার দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এদের চাহিদা হবে আমাদের মুরগি মা আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘুরে, তাহলে খাঁচার ডিমগুলো পচে যাবে। আর যদি ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম বুকের নিচে নিয়ে খাঁচায় বসে থাকে, তো যে বাচ্চাগুলো, যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে, এরা মা বিহীন অবস্থা বাইরে ঘুরবে, চিল কাকের খোরাক হবে, এরা আর বাঁচতে পারবে না। বড় সমস্যা। এই সমস্যা মুরগিও বোঝে। এই জন্য মুরগি আপনার সিরিয়াল ঠিক রাখে না, উলট পালট করে। কিভাবে করে? যাতে গড়ে সকল ডিমে সমানভাবে তাপ লাগে, একসাথে যাতে বাচ্চা আসে। হইলে 1-8 ঘন্টার বেশ কম হবে, বেশি বেশ কম যাতে না হয়। এই যে মুরগি উলট পালট করলো, কোন ডিমে তাপের মাত্রা কি পরিমাণ, কোন ডিম কোথায় রাখলে গড়ে সব ডিমে তাপমাত্রা সমান লাগবে, এইটা মুরগিকে থার্মোমিটার দিয়ে মাপক দিয়েছে। মুরগির খাঁচায় কি দেখেছেন থার্মোমিটার আছে? সে থার্মোমিটার ব্যবহার করে না, ব্যবহার ছাড়াই সে বোঝে কোন ডিমে তাপের মাত্রা কি পরিমাণ। আর আমরা তো থার্মোমিটার ছাড়া বুঝি না। তাহলে বলেন বুঝ বেশি কার, আমাদের না মুরগির? এখান থেকে তো বোঝা যায় বুঝ বুদ্ধি বেশি মুরগির। তাহলে আমরা বড় শিক্ষিত না মুরগি বড় শিক্ষিত? তো বড় শিক্ষিত তো দূরের কথা, মুরগিকে কেউ শিক্ষিত তো বলে না। কেন বলে না? বাধা কোথায়? এগুলো জানার নাম শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখে গেছেন, তার ভাষায় মোরগ কাজ পায় যাবে রু আয়াত রুজি তলবাদ, মোরগ কাজ পায় যাবে রু আয়াত রুজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিজ। মুরগির বাচ্চা মাত্র ডিম থেকে বেরিয়ে আসে, সামনে একটি চাল ভাঙা খুদ, পার্শ্বে একটি পাথরের কণা। চাল ভাঙা খুদের যে রং, যে সুরত, যে আকার, পাথরের কণারও সেই রং, সেই সুরত, সেই আকার পাশাপাশি রাখছেন। বাচ্চা দেখবেন চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি খাবে না। সে বোঝে এটা আমার খাবার, এটা আমার খাবার নয়, এটা পাথর। কিন্তু আমাদের বাচ্চা 4 মাস বয়স, 4 মাস একটু ঘুরতে পারে, পায়খানা করছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, মা এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক সাফ, আর একটু দেরি করলে বাকি অর্ধেক সাফ হইত। কে সাফ করে? বাচ্চা নিজে। কিভাবে করে? কলের গোড়ায় আর পুকুরের ঘাটে নি খেয়ে দিয়ে সাফ করতেছে। তোর কাছে মজাই লাগে, হালুয়ার মতো লাগে, মজাই লাগে।
তাহলে এই বুঝলো না এটা আমার খাবার, কি খাবার নয়, পায়খানাকে মনে করে হালুয়া। এটা মানুষের বাচ্চার অবস্থা। আর মুরগির বাচ্চা বোঝে এটা পাথরের কণা, আমার খাবার না। মোর বকাজ বায়জা বেরু আয়া দো রোজি তলবাদ, মোর বকাজ বায়জা বেরু আয়া দো রোজি তলবাদ, আদমি জাদা নাদানাদ খেরাদো আকল তমিজ, আদমি জাদা নাদানাদ খেরাদো আকল তমিজ। মুরগির বাচ্চা হওয়ার পরে নিজের আদারের ব্যবস্থা নিজে করার চেষ্টা করে। সেও দেখেন পা দিয়ে থাকে, ওইখান থেকে তার খাবার পায় কিনা খাবার অন্বেষণ করে। আর আমাদের বাচ্চা পর নির্ভরশীল, ওয়া ওয়া ছাড়া আর কিছু জানে না। পিতা মাতা যদি সহযোগিতা না করে তো বাচ্চা বেঁচে থাকাই দায়। তাহলে বলেন বেশি বুঝে কারা? মুরগির বাচ্চা বোঝে না আমাদের বাচ্চা বোঝে? মুরগির বাচ্চা বেশি বুঝে। কিন্তু এই যে এত কিছু বুঝে জানে, মুরগির বাচ্চাকে কেউ শিক্ষিত বলে? বড় শিক্ষিত তো দূরের কথা, বলে না। 15 হাত উপরে একটি কাক, 1 বিঘা লম্বা, উঠতেছে। দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে 5 হাত লম্বা একটি গরু বাচ্চার উপরে ট্যাগ দিয়ে যায়, বাচ্চা তো ভাগে না। কেন? বাচ্চা বোঝে ওইটা ছোট হলে কি হবে, দূরে থাকলে কি হবে, এটা আমার শত্রু, জীবন কেড়ে নিবে, তাই মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। আর আমাদের বাচ্চা সুযোগ পেলে সাপের গাঢ় ধরে টানাটানি করবে, এটা কি কামড় দিবে, এটা আমার শত্রু না মিত্র, কিছুই বোঝে না। তাহলে বোঝা গেছে বেশি বোঝে কারা? মুরগির বাচ্চা বেশি বোঝে। এত কিছু বুঝে, এত কিছু জানে, এরপরও তো শিক্ষিত বলে না। বোঝা গেছে এগুলো বুঝার নাম, জানার নাম শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলে না। না হয় শিক্ষিত বলতে বাধা কোথায় ছিল? উই পোকা, উই পোকার বাসা অনেকে হয়তো দেখছেন। উই পোকা বাঁশ ঝাড়ে, পুকুরের পাড়ে, ঘরের কিনারায় ফিফা চাপা উই পোকা বাসা বানায়। মাটি তুলতে তুলতে আমাদের মাথার উপর পর্যন্ত করে উঁচা করে। উই পোকার হাইট কতটুক? 100 ফুটের হয়তো অর্ধেক বা আরো কম। এত অল্প হাইটের উই পোকা আমাদের মাথার উপর মানে 5-6 ফিট পর্যন্ত উঁচা বাসা বানাইলো। তার হিসাবে এটা কত তালা হবে? কয়েকশো তালা হবে না? আমাদের হাইট 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, বেশি থেকে বেশি। আমরা বিল্ডিং বানাই কয় তালা? সাধারণত 6-7 তালা এলাকায় আমরা বানাইতেছি। এই 6-7 তালা বিল্ডিং বানাইতে আমাদের কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, কত ইঞ্জিনিয়ার, কত কি রড, সিমেন্ট, কংকর, বালি, কত কিছু ব্যবহার করতেছি। এরপরও মাঝে মধ্যে অমুক বিল্ডিং ধসে পড়ে গেছে, অমুকটা ফেটে গেছে, কি সমস্যা? কিন্তু ওই পোকা যে বাসা বানাইলো তার হিসাবে কয়েকশো তালা বাসা আছে রড ভিতরে। ব্যবহার করেছে সিমেন্ট, না বালি, না কংকর, না ইটের, না পাথরের, কিছুই নেই, শুধু মাটি। এই বাসাতে শুকিয়ে গেলে আপনি লাঠি দিয়ে পিটাইলেও ভাঙতে পারবেন না, এত শক্ত। তার বাসার ভিতরে কত রকমের কামরা, কত রকমের রাস্তা, কত রকমের কিছু। আমাদের বাসার ভিতরে এত রাস্তা, এত কামরা নেই। যত রাস্তা, যত কামরা তার বাসার ভিতরে। আমরা তো ওয়াল বা ফ্লোরকে সমান করার জন্য, মসৃণ করার জন্য প্রথমে প্লাস্টার, এরপরে টাইলস করি। ওই প্রকার বাসা ভাঙার পরে দেখবেন তার কামরাগুলো কি পরিমাণ মসৃণ, কি সমান সে করছে, সে তো টাইলস ব্যবহার করেনি। এরপরও যত ঝড় তুফান আর বৃষ্টি বাদল হোক না কেন, তার এই ঘরবাড়ি, এই শত শত তালার ঘরবাড়ি কখনো ধসে পড়তে ভাঙতে দেখছেন? ভাঙতেছে না। আমাদেরটা ভেঙে পড়ে। তাহলে বলেন বড় শিক্ষিত কি আমরা না ওই পোকা? এত ছোট্ট ছোট পোকা সেইভাবে ঘর বানায়নি। এরপরও কি ওই পোকাকে শিক্ষিত বলে? বলে না। যখন দুই দেশে যুদ্ধ আরম্ভ হয়, যুদ্ধের সময় কি করে? বাংকার খনন করে সৈন্যরা। ব্রিটিশ আমলের ঢালাই করা আরসিসি বাংকার এখনো আছে, বিভিন্ন জায়গায় দেখা যায়। মাটির নিচে উপরে সামান্য একটু ছিদ্র আছে, ওইখান দিয়ে হয়তো গুলি করে। তো ব্রিটিশ আমলের ঢালাই করা বাংকার এখনো আছে জায়গায় জায়গায়। এই বাংকার যে খনন করে, যদি শত্রু টের পায় এখানে সৈন্য আছে, বাংকার আছে, আমাকে তো বাঁচতে হবে, বাঁচার জন্য কি করে? চোরা রাস্তা মাটির নিচে দিয়ে দূর পর্যন্ত চোরা রাস্তা খনন করে রাখে, সামান্য মাটির পল্লা রেখে দেয়। যখন শত্রু এখানে মুখে চলে আসে, চোরা রাস্তা দিয়ে আর্মিরা বেগে যায়।
এই বাংকার কি যাকে তাকে দিয়ে খোদানো সম্ভব, খনন করা সম্ভব? এটার জন্য তো ট্রেনিং দিতে হয়, তারপরে বাংকার খননের প্রশ্ন। কিন্তু আমার আপনার ইরি ক্ষেতের আইলে দেখবেন বাংকার আছে। কে খনন করছে? ইঁদুর বাংকার খনন করছে। সেও বোঝে যে এই ক্ষেতের মালিক হলো আমার শত্রু, তের যদি পায় আমাকে তো বাঁচতে হবে। সেও দেখবেন তার বাংকার থেকে চোরা রাস্তা 10-12 হাত দূর থেকে খনন করে রাখে। মালিক টের পাইছে এখানে শত্রু আছে বাংকারের ভিতরে, গরম পানি ঢালতেছে, হাতে একখানা দাও কিংবা লাঠি, শত্রু বের হবে, আক্রমণ করব, তাকে প্রতিহত করব, পরাজিত করব, একেবারে নিহত করে ফেলব, মেরেই ফেলব। 5-7 বালতি গরম পানি ঢালছে, ঢালার পরে দেখে 10-12 হাত দূর দিয়ে ফুস করে বেরিয়ে এক দৌড়। তাকাইয়ে রইল যে আমার এই পানিগুলো বরবাদ, সময় নষ্ট, পরিশ্রম বেকার গেল, শত্রু তো ধরা গেল না, সে তো বেরিয়ে গেছে। কখনো দেখেছেন ইন্দুরকে যে আর্মি অফিসারের পিছনে পিছনে ঘুরতেছে, স্যার আপনাদের নিয়ে আমাকেও বাংকার খনন করতে হয়, একটু ট্রেনিংটা দিয়ে দেন? না, নিজে নিজে শিখতেছে সবকিছু। তাহলে বলেন আমরা বড় শিক্ষিত না ইন্দুর বড় শিক্ষিত? তাল গাছের পাতার আগায় যদি আপনি কিছু ঝুলিয়ে রাখতে চান, তাল গাছের পাতার আগায় যত কোষেই বাঁধেন না কেন পারবেন ঝুলিয়ে রাখতে? হয় পিছলিয়ে পড়বে অথবা পাতা ছেড়ে পড়ে যাবে, পারবেন। কিন্তু বাবুই পাখি তার বাসা বাড়ি সব ওইখানে নির্মাণ করে তাল গাছের পাতার আগায়। কিভাবে সে বুনাইল এই বাসাটা একটু পর্যবেক্ষণ করে দেখবেন, কিভাবে সে বুনাইল। এই বুনানো আমরাও পারবো। এরপরে তার থাকার ব্যবস্থা, ডিম কোথায় থাকবে, বাচ্চা কোথায় থাকবে, ভিতরে 2-3টা কামরা। এই যে তাল গাছের আগায় সে বাসাটি ঝুলাইল, তুফান পিটতে পিটতে গাছের ডাল পর্যন্ত ভেঙে পড়ে যায়, কিন্তু তার বাসা পড়ে না। কিভাবে সে এটাকে তাল গাছের পাতার আগার সাথে বেঁধে রাখবে? আমরা তো পারবো না, এটা পড়ে যাবে, কিন্তু সে তো পারছে। তাহলে বলেন আমরা বড় শিক্ষিত না বাবুই পাখি বড় শিক্ষিত? আমরা আলোর জন্য কারেন্ট ব্যবহার করি, বাতি ব্যবহার করি, কেন্দ্র থেকে খাম্বার উপরে তার দিয়ে এখান পর্যন্ত আলো নিয়ে আসি। ব্যবহার করলাম খাম্বা, ব্যবহার করলাম তার। মাঝে মধ্যে তুফান আসলে খাম্বা উল্টে পড়ে গেছে, তার গেছে ছিঁড়ে, 2-3 দিন যাবৎ অন্ধকারে ডুবে আছে, আলো নেই। আর তুফানও আসলো না, তারও ছিল না, লোডশেডিং তো আছেই। কত রকমের সমস্যা আমাদের ভোগ করতে হয়। বাবুই পাখির ওই যে তালগাছার আগায় বসবাস করে, তারও তো আলোর প্রয়োজন আছে, সেও আলোর ব্যবস্থা করে। কিভাবে করে? রাতের অন্ধকারে বাবুই পাখির বাসার দিকে তাকিয়ে দেখবেন তার ঘরের দুয়ারে টিম টিম করে বাতি জ্বলতেছে। কোথার থেকে বাতি সংগ্রহ করলো? সে জঙ্গলে এসে জোনাকি পোকার খল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। রাত্রে যখন অন্ধকার ঘনিয়ে আসে ওইটা জ্বলতে থাকে, অন্ধকার যত বেশি আলো তত বেশি। কারেন্টের ব্যবস্থা সেও করছে, খাম্বারও প্রয়োজন নেই, তারেরও দরকার নেই। না তুফানে খাম্বা উল্টে পড়বে, না তার ফিরবে, না লোডশেডিং এর কোনো আতঙ্ক, কিছুই নেই। সারা রাত সে আলো ব্যবহার করতেছে। তাহলে বলুন ওরা বেশি বুঝে না আমরা বেশি বুঝি? ওরা বেশি জানে না আমরা বেশি জানি? এরপরও তো এদেরকে কেউ শিক্ষিত বলে না। আমরা যে বস্তা ঝুলাই, ঘরের সাহাতিরে ঝুলাই, এখানে সেখানে ঝুলাই, পাটের রশি, নাইলনের রশি ইত্যাদি ব্যবহার করি, তারপরেও মাঝে মধ্যে ছিঁড়ে পড়ে, মাঝে মধ্যে ইঁদুরে কেটে দেয়। হ্যাঁ, রশি ইঁদুরে কেটে দেয় তো বস্তা তুম করে নিচে পড়ে, কারো ঘাড়ে পড়ে, মাঝে মধ্যে গাঢ় মটকায়। কিন্তু সুন্দরবনে গিয়ে দেখবেন মৌমাছিরা তাদের বস্তা ঝুলাইছে গাছের ডালে, মৌচাক। এমনও মৌচাক সুন্দরবনে আছে, এক একটি মৌচাকে 1 মণ পর্যন্ত মধু পাওয়া যায়। তার মৌচাকের ওজনও হবে আধা মণ, মধু আছে 1 মণ। 1.5 মণ ওজনের বস্তা গাছের ডালে ঝুলাইল। কোন রশি ব্যবহার করছে? না পাটের রশি, না নাইলনের রশি, কোন রশি টশি নেই। এরপরও তার বস্তা না ইঁদুরে কাটলো, না এইভাবে কখনো ছিঁড়ে পড়লো, পড়ে নাই। আরো আশ্চর্য হবেন, তার এই মৌচাকের ভিতরে কামরা। আমাদের বাড়ির কামরা কয়টা হয়? 8, 10, 20, 30, 50। কিন্তু মৌচাকের ভিতরে কামরা কয়েক হাজার। হাজার হাজার কামরা, তার হাজার হাজার আয়াওয়ালা বাচ্চা কাচ্চা হবে। আমরা তো এক এক সময় মেহমান টেহমান আসলে আমাদের এক কামরায় যে কামরা বাচ্চারা থাকে, ফ্লোরিং করেও মেহমান রাখতে হয়,
10-12 জন এক কামরায় থাকে, কামরা একটা, শুইতেছে 10-12 জন। কিন্তু মৌমাছি তার বাচ্চার মূল্যায়ন তার কাছে এই পরিমাণ, এক কামরার ভিতরে একটা বাচ্চা থাকবে, 2 বাচ্চা এক কামরায় থাকবে না। মেহমান আসলেও এক কামরায় 2 জনকে থাকতে দিবে না, এক কামরায় 1 জন। আমরা বাড়ি বানানোর আগে মাস্টার প্ল্যান কত রকমের নকশা টকশা করি, এরপরও বানানোর পরে দেখা যায় অমুক জায়গাটি নষ্ট হয়ে গেছে, ব্যবহার করার কোনো সুযোগ রইল না। মৌমাছি যে হাজার হাজার কামরা বানাইল, দেখবেন 5 কোণ বিশিষ্ট কামরা, কোন জায়গা বেকার নেই, ঠিক বাচ্চার যে মাপ ওই মাপে কামরা। তাহলে এবারে বলুন, ওরা বড় শিক্ষিত না আমরা বড় শিক্ষিত? কোন খাবার যাতে নষ্ট না হয় এর জন্য আমরা কত রকমের মেডিসিন ব্যবহার করি। আর এখন তো সহজ বেড়ে গেছে ফরমালিন, এটা দেই তো খাবার যাতে নষ্ট না হয়, কিন্তু খাইলে আমাদের ক্ষতি। যেই ফরমালিন ব্যবহার হয় গরুর চামড়া শোধনের জন্য, এটার কেজি নাকি 250 টাকা, 250। আবার খাবার উপযোগী ফরমালিনও আছে, ওইটার কেজি নাকি 4 লক্ষ টাকা। ওইটা খাইলে ক্ষতি হবে না। আর গরুর চামড়া শোধন করা হয় যে ফরমালিন দিয়ে, এটা খাইলে ক্ষতি হয়, কিডনি নষ্ট করে দেয়। ওইটাই আমাদের সবজিতে, ওইটা মাছে, ওইটা গোশতে, ওইটা ফল ফ্রুটে ব্যবহার হইতেছে, তো আমরা খাইতেছি, 2-4 দিন পরে কিডনি ওকে। অ্যালকোহল ব্যবহার করি, স্পিড ব্যবহার করি যাতে খাবার নষ্ট না হয়, ওষুধ নষ্ট না হয়। এরপরও ওষুধের গায়ে দেখবেন ডেট লেখা যে কতদিন পর্যন্ত ওষুধটি ব্যবহারযোগ্য, এরপরে আর ব্যবহার করা যাবে না, অ্যাকশন হবে না অথবা রিঅ্যাকশন হবে, ক্ষতি করবে। এত কিছু ব্যবহার করলাম, এরপরও একটা নির্দিষ্ট ডেট আছে, এরপরে এটা ক্ষতিকারক। জগতের শ্রেষ্ঠতম ওষুধ, মহা ঔষধ তৈরি করলো মৌমাছি, যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াদিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মৌমাছি ওষুধ বানালো রং বেরঙের, গ্রানও বেশ। সরিষার মৌসুমে একরকম রং, একরকম গ্রান, লিচুর মৌসুমে আরেক রকম রং, আরেক রকম গ্রান, আমের মৌসুমে যখন মুকুল ফোটে মধুতে আরেক রকম গ্রান, আরেক রকম রং, বরের ফুল যখন ফোটে তো আরেক রকম গ্রান, আরেক রকম রং। আলওয়ান মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের মধু তৈরি করবে। আল্লাহ পাক বলতেছেন, ফীহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগ। আমরা ওষুধ বানাইলে এক ওষুধ হয়তো 2-4 রোগের জন্য কাজ করে, অন্যটার জন্য করে না। ফ্লাজিল খাইলে আমসার কাজ করবে, আর অ্যামোডিস খাইলে পাতলা পায়খানার কাজ করবে। হয়েছে আমাশা অ্যামোডিস খাইতেছেন, তেমন কাজ হবে না। নাফা খাইলে জ্বরের কাজ করবে, আর ডায়রিয়া হইলে নাফা খাইলে কাজ হবে, এখানে স্যালাইন খাইতে হবে। এক এক ওষুধ এক এক রোগের জন্য কাজ করে, সকল রোগের জন্য করে না। কিন্তু মৌমাছির বানানো ঔষধ আমার আল্লাহ বলেন সকল রোগের জন্য মহা ঔষধ। এই যে ঔষধ বানাইল, আপনি যদি পরিষ্কার কোন পাত্রে এই মধু রেখে দিতে পারেন, পাত্রের মধ্যে কোনো প্রকারের সমস্যা না থাকলে কিয়ামত পর্যন্ত এই মধু নষ্ট হবে না, বরং যত দিন যাবে তার উপকারিতা ততই বাড়বে। তো কি স্পিরিট সে ব্যবহার করেছে, কি অ্যালকোহল ব্যবহার করেছে, তার বানানো ওষুধ তো নষ্ট হইল না, আর আমাদের বানানো ওষুধ নষ্ট হয়। তাহলে বলুন, ও বেশি বুঝে না আমরা বেশি বুঝি, ও বেশি জানে না আমরা বেশি জানি। এরপরও তো মৌমাছিকে শিক্ষিত বলে না, বাধা কোথায়? কেন তাকে শিক্ষিত বলা হয় না? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, এই জন্য তাকে শিক্ষিত বলা হয়। আরো আশ্চর্য হবে, আমরা রাতের বেলায় গ্রামগঞ্জে হাঁটতে গেলে মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে বুতে পাই, বুতে পেয়ে দিশারাইয়ে কোথায় বাড়ি উল্টা দিকে হাঁটি, রাত ভর ঘুরতে থাকি রাস্তা রাস্তায়। দিন হলে পরে দেখি আমি তো দিশারাইছি। কিন্তু মধু পোকা ফুলের রস আহরণের জন্য 80 মাইল পর্যন্ত দূরে চলে যায়। 1 চিমটি রস মুখে নিয়ে আবার 80 মাইল ব্যাক করে তার মৌচাকে ঘিরে, সে কখনো রাস্তা বলে না। তাহলে বলুন, বিষ বেশি আমাদের না মৌমাছি? বুদ্ধি বেশি আমাদের না মৌমাছি?
মৌমাছির দিশ বেশি, তার বুদ্ধি বেশি, তার ব্রেন বেশি, এরপরও তো তাকে শিক্ষিত বলে না। বড় শিক্ষিত বলা তো পরের কথা, কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার না, বুঝার না, শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলে না। তাহলে কি জানলে শিক্ষিত বলবে? কি জানার নাম শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমা বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।